আজকের গল্প কালো বিভীষিকা। লেখিকা কাঞ্চনকুন্তলা মুখোপাধ্যায়। বুকু গোল গোল চোখে তাকিয়ে আছে তো আছেই। গল্প বলতে হবে, ভূতের গল্প। ও ঠাম্মা, একটা ভূতের গল্প বলো না। ভূত কি এখন আছে রে বোকা? বিজলি বাতির আলোয় কোথায় পালিয়ে গেছে, আর তাকে কোনো দিন পাবি না। ঠাম্মা ভাবলেন এতেই বোধহয় বুকু ক্ষান্ত দেবে, কিন্তু বুকু কি এত সহজে ছাড়বার পাত্র? সে তো বড়বাবু এখন বেঁচে নেই, কিন্তু একদিন তো ছিলেন। তোমার মুখে তার গল্পের তো শেষ নেই। তেমনি দু চারটে গল্প ভূতেদের সম্বন্ধেও তো বলতে পারো। ঠাম্মা বুঝলেন বুকু গল্প না শুনে ছাড়বে না। তিনি একটা বড় হাই তুলে বুকুকে নিরস্ত করার শেষ চেষ্টা করেন। রাত্রে ভয় টয় পাবে না তো? দেখো, তখন ঠাম্মাকে দোষ দিও না কিন্তু। ঠাম্মাকে একেবারে নিশ্চুপ করে দিয়ে বুকু বলে উঠল, কি যে বলো ঠাম্মা, ভয় পাবো না তো কি? ভয় পেতেই তো ভূতের গল্প শুনতে চাইছি। ভয় পেতে কি মজা বলো তো। এরপর আর কথা চলে না। ঘুম লাগা গলায় ঠাম্মা বলতে শুরু করলেন, আমরা তখন খুবই ছোট। গ্রামে আমাদের বিরাট এজমালি বাড়ি, আমাদের ঠাকুরদার বাবার আমলে তৈরি, যেন একখানা গোটা পাড়া। ঠাকুরদা ছিলেন জমিদার। ছেলেপুলে, নাতি নাতনি, নায়েব, গোমস্তা, রাখাল, বাগান সব মিলে বাড়িতে রোজ 70-80 জনের পাত পড়ত। ভোজযজ্ঞী লেগেই থাকতো। জনা দশেক পোষ্য আমাদের বাড়িতে সবসময়ই থাকতো। কেউ পাঠশালার মাস্টার মশাই, কেউ টোলের পণ্ডিত মশাই, কেউ বা মেধাবী দরিদ্র ছাত্র। এ ব্যবস্থা ছিল আমার বড় জ্যাঠাইমার। জ্যাঠাইমাকে আমরা সকলেই ভয় করতাম। গ্রামের লোক তাকে জানতো বড়গিন্নি বলে। বড়গিন্নির মতো দানশীলা, সেবাপরায়ণা মহিলা সচরাচর দেখা যেত না। তিনি ছোট ছেলেকে নিয়ে সারা ভারত তীর্থ দর্শন করেছিলেন। পুজো আচ্ছা, দান ধ্যান এসব নিয়েই তিনি থাকতেন সবসময়। তার সাধনার স্থল ছিল ঠাকুরবাড়ি। দেবতা রাধা গোবিন্দ। ঠাকুর দালান, দরদালান, দোলমঞ্চ, রাসলীলা মঞ্চ, চণ্ডী মণ্ডপ সব মিলিয়ে সেও যেন এক পাড়া। গ্রামের গরিব দুঃখীর ছেলেপিলেরা ঠাকুর বাড়িতে দুবেলা পাত পেরে খেত। সকালে হতো ঘিয়ের লুচি আর মোহনভোগের ভোগ। সাধারণ লোকে সে ভোগ খেতে পেত না। মধ্যাহ্নে ডাল ভাত, কচুর ঘ্যাঁট কিংবা ল্যাবড়া দিয়ে দরিদ্র নারায়ণ সেবা হতো। সন্ধেবেলায় হতো শীতল আর ক্ষীর, চাঁচি, মালপোয়ার ভোগ। শীতল ছিল সকলের জন্যে। বিরাট পিতলের গামলায় করে তৈরি হতো গুড়ের জল। সুবিধা থাকলে তাতে কখনো কখনো লেবু পড়ত। শীতলে সেই শরবত খাবার জন্যে ছেলেপিলেরা, বৌঝিরা সকলেই ঘটি গেলাস নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ত। বড়গিন্নি বেশিরভাগ দিন নিজে দাঁড়িয়ে থেকে সেই সব বিলি ব্যবস্থার তদারকি করতেন। এসব মিটে গেলে ছালটির কাপড় গায়ে জড়িয়ে তিনি ঠাকুর বাড়ি চলে যেতেন। সন্ধে রাত পর্যন্ত সেখানে সাধন ভজন করতেন তিনি। এই ঠাকুর বাড়ির এক পাশ ঘেঁষে চলে গেছে শহরে যাবার সরান, অর্থাৎ রাস্তা। খুব সম্ভব সরণি থেকেই কথাটা এসেছিল। যাই হোক, সরানের অন্য পাশে বাড়ি পুকুর। দু মানুষ গর্তের নিচে সবুজ জল, চারিদিকে বড় বড় গাছ।
ঠাকুর বাড়ির অতিথিশালার এক সারি ঘরের পাশ দিয়ে সরান ঘুরে গিয়েছে। তারপরেই বাড়ি পুকুর, চারপাশে আঁশশ্যাওড়া আর নিশিন্দের ঝোপ জঙ্গল। জমিদার বাড়ির জোয়ান গাড়োয়ান তারক অনেক দিন ধরেই জ্বরে ভুগছিল, সান্নিপাতিক জ্বর। ক্রমাগত 2 মাস ধরে সে যেন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে চলেছিল। আত্মীয় স্বজন বলতে গ্রামে তার কেউ ছিল না। কে সেবা করবে আর কে মুখে 2 ফোঁটা ওষুধ দেবে? বড় গিন্নির কানে গেল সে খবর। তারকের সেবা শুশ্রূষার যথাসাধ্য ব্যবস্থা করলেন তিনি। কিন্তু এতদিন তাকে যারা দেখাশোনা করছিল তারা হঠাৎ বেঁকে বসল। তারা নাকি রাত্রে ও ঘরে থাকতে পারবে না। গ্রামের মূল রাস্তা বাবুপাড়ার ভিতর দিয়ে বাঁক নিয়ে ঠাকুরপাড়ার দিকে চলে গেছে। যেখানে রাস্তা বাঁক নিয়েছে সেই মোড়েই জমিদার বাড়ির আস্তাবল। ওই আস্তাবলের ওপরের একখানা ঘরে তারকের থাকার ব্যবস্থা করেছিলেন বড় গিন্নি। তার খাস দারোয়ান ভূপ সিং দেখাশোনা করত তারককে। রাত্রে ভূপ সিং ওই ঘরেই শুতো। সারা দিনটা কাজের ফাঁকে ফাঁকে এসে ওষুধ খাইয়ে যেত। বিলাসিনী এসে সময় মতো খাবার দিয়ে যেত। রাত 8টা নাগাদ খেয়ে দিয়ে ওই ঘরে এসে আবার শুয়ে পড়ত ভূপ সিং। সামনে ঠাকুরপাড়ার দিকের জানলাটা খোলা থাকত। একদিন হঠাৎ মাঝরাত্রিতে সেই কান্না শোনা গেল। অনেক দূর থেকে কান্নার স্বর ভেসে ভেসে আসছে। সরু, তীক্ষ্ণ, তীব্র, ট্রেনের বাঁশির মতো সেই স্বর যেন কান থেকে ক্রমশ বুকে বিঁধে যেতে লাগলো। স্বরটা ক্রমশ এদিকে এগিয়ে আসছিল। তারক তো জ্বরে তখন বেহুশ, কিন্তু ভূপ সিংয়ের সমস্ত গা কাঁপছিল আতঙ্কে। ওটা যে কান্নাই, এই বিষয়ে তার কোনো সংশয় ছিল না। কিন্তু ও হলপ করে বলতে পারে ও কান্না কোনো মানুষের নয়। কার কান্না ভূপ সিং জানে না। খোলা জানলার কাছে দাঁড়িয়ে দেখার সাহস তার হয়নি। কান্নাটা এগিয়ে যখন মোড় বরাবর এসেছে, ভূপ সিং ভয় উপুর হয়ে মেঝের উপর পড়ে তখন রাম নাম জপ করছিল। রাম 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 রাম। সেই অবস্থাতেই ও অনুভব করল কান্নাটা রাস্তার বাঁক ঘুরে এবার ঠাকুরবাড়ির পাশের সরান দিয়ে বেরিয়ে গেল। ওই আস্তাবলের পাশ দিয়ে ওটা চলে যাবার সময় এক ঝলক হিম ঠান্ডা হাওয়া ভূপ সিংয়ের মেরুদণ্ড কাঁপিয়ে দিয়ে গেল। ঠাকুরবাড়ির পাশ দিয়ে গিয়ে সেই কান্নার পাহাড় বাড়ি পুকুরের জলে আছড়ে পড়ল। পরের দিন গ্রামের ঘরে ঘরে ফিস ফিস কানাগানি। কথাটা বড় গিন্নিরও কানে উঠল। তার খাস দাসী বিলাসিনীকে পাড়ার বৌঝিরা খোঁচায়। বলেছ তোমার বড় গিন্নিমাকে কি ঘটছে? বিলাসিনীর সাহসে কুলোয় না। এরপর দিন 7 ধরে প্রতিদিন রাত্রে এই ঘটনা ঘটে যেতে লাগলো। এতদিনে বিলাসিনীও বড় গিন্নির কাছে এই কথা বলবার একটা উপযুক্ত সুযোগ পেল। ভূপ সিং যা তারকের ঘরে শুতে রাজি হচ্ছে না বড় মা। বড় গিন্নি ভাগবত থেকে মুখ না তুলেই জিজ্ঞেস করলেন, কেন? সে কি বলবো বড় মা। ভরা কলসি থেকে যেমন গপ গপ করে শব্দ করে জল বেরোয়, তেমনি জমে থাকা সব কথাগুলো বিলাসিনীর মুখ দিয়ে গল গল করে বেরোতে লাগলো। গায়ের লোকের মুখে তো এখন শুধু ওই একটাই কথা, ঘোর অমঙ্গল মা, ঘোর অমঙ্গল।
সূর্যি পাটে বসলেই এখন সকলের বুক ডিপ ডিপ। ঠাকুরপাড়ার দিককার জানলা দরজা আমরা সন্ধ্যের পর থেকে কেউই আর খুলে রাখি না। কি হয়েছে? বড়গিন্নি এবার ভাগবত থেকে মুখ তুললেন। কথাটা বোধহয় সত্যি সত্যি এতক্ষণে তার কানে গেল। মুখ তুলে তীক্ষ্ণ চোখে তাকাতেই বিলাসিনীর বুক ধড়াস করে উঠল। তামাটি ফর্সা মুখে টিকালো নাক, নাকের ওপর সোনার সরু ফ্রেমের চশমা, তার ভিতর দিয়ে একজোড়া তীক্ষ্ণতর চোখ। ভূতের থেকে বড়গিন্নিকে ওরা কম ভয় পায় না। কি রে, কথা বলছিস না যে? বড়গিন্নির ধমকে বিলাসিনী ঢোক গিলে বলে, হ্যাঁ বলছি বড় মা, আজ 7 দিন ধরে সরানের ওপর রোজ রাত দুপুরে পেতাত্মার কান্না শোনা যায়। আ আ করে সে কি চিৎকার, শুনলে মনে হয়। চুপ কর, ওটা রেলের বাঁশি। ঘুমের ঘোরে তোদের। বলো কি বড় মা? বিলাসিনী সেদিন প্রথম বড়গিন্নির কথার ওপর কথা বলল। বড়গিন্নির প্রতিটি কথার পেছনে যা বলেছ বা বটেই তো বলে সায় দিতে দিতেই সে বুড়ি হয়ে গেল। বিলাসিনীর প্রতিবাদে বড়গিন্নির চোখে একবার বিস্ময় দেখা দিয়েই মিলিয়ে গেল। এবার সত্যিই তিনি বিলাসিনীর কথার গুরুত্ব দিলেন। কি হয়েছে? তেপায়ের ওপর ভাগবতখানা মুড়ে রেখে তিনি বললেন, কি ব্যাপার? পরিষ্কার করে খুলে বল। গেল 7 দিন ধরে প্রতিটি রাত্রে গ্রামে যে অশরীরীর কান্না শোনা গেছে সেসব কথা খুলে বলল বিলাসিনী। তারককে সেবা শুশ্রূষা করার জন্যে কেউ আরও ঘরে থাকতে রাজি হবে না, শত বকশিসের লোভেও না। ভূপ সিংকে ডেকে পাঠা, বলবি আমি ডেকেছি। বড়গিন্নি খুবই আত্মনিশ্চিতিস্বরে কথাগুলো বললেন। তার উত্তরে অবশ্য বিলাসিনী তাকে অবাক করে দিল। ভূপ সিং তো নেই বড় মা। নেই? কোথায় গেছে? সে আজ ভোর না হতেই 5টার গাড়ি ধরে মুল্লুকে পালিয়েছে। সে কি, পালালো কেন? যদি তুমি জোর করে আবার ওকে ওই ঘরে শুতে বলো তাই। বড়গিন্নি হতবম্ব হয়ে বিলাসিনীর মুখের দিকে তাকিয়েই ছিলেন। সেই নিষ্পলক চাউনির দিকে তাকিয়ে বিলাসিনী হাউমাউ করে কেঁদে বড়গিন্নির পায়ে লুটিয়ে পড়ে বলল, মা গো, তোমার পায়ে গড় করি মা, আমার কোথাও পালাবার ঠাঁই নেই। আমাকে যেন ওই ঘরে শুতে বলোনি, তাহলে আমিই থাকবো। তুমি? বিলাসিনীর চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। 2 মিনিট বড়গিন্নি কি ভেবে নিয়ে বললেন, না না, শোন, ওই আস্তাবলের ঘরে নয়, ঠাকুরবাড়ির একতলার একখানা ঘরে তারককে নিয়ে যাবার ব্যবস্থা কর। রামবিলাস আর যোগিন্দরকে আমার নাম করে বল, ওরা যেন তারককে ধরাধরি করে ওই ঘরে শুইয়ে দেয়। আর যতক্ষণ পর্যন্ত আমি না আসি ওই ঘরেই তারা যেন অপেক্ষা করে। তুই আমার ময়না ঠাকুরবাড়ির ঘরখানা পরিষ্কার করে বিছানা ঠিকঠাক করে জলের ব্যবস্থা করে রাখ। যা, আর কথা বাড়াস না। বিলাসিনীর চোখ গোল হয়ে গেছে। সে কি মা, এ যে ভূতের ভয়ে উঠলাম গাছে, ভূত বলে আমি পেলাম কাছে, হয়ে গেল। ওই অতিথিশালার পাশের সরান দিয়েই তো সেই মরা কান্না চলে যায় গো মা। বড়গিন্নি চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার শুধু তাকালেন বিলাসিনীর দিকে, তারপর আবার ভাগবত তুলে নিয়ে পড়তে বসলেন। বিলাসিনী যাই বলে একেবারে হাওয়া হয়ে গেল। তখনকার দিনে রাত 8টা বাজতে না বাজতে গ্রাম নির্ঝুম হয়ে যেত। গ্রামে বিজলিবাতি এসেছে আরও প্রায় 50 বছর পর। বিলাসিনী আর ময়না
সন্ধে 7টার মধ্যে দুটো জোরালো হারিকেন জ্বালিয়ে রেখে অতিথিশালার ঘর থেকে বেরিয়ে পালালো। বড়গিন্নি এসে পড়লেন 8টার আগেই। এসেই রামবিলাস আর যোগিন্দরকে বিদেয় করলেন। তারা দুজনে ভয়ে তারকের চৌকির তলায় শতরঞ্চি পেতে শুয়েছিল। বড়গিন্নি এসে পড়তেই তারা সেলাম করে একরকম ছুটেই পালালো। তারক জ্বরের ঘোরে আচ্ছন্ন। বড়গিন্নি দেখলেন সে ঘুমোচ্ছে। তিনি একটা হেলানো আরাম চেয়ার নিয়ে বসলেন। সামনে একটা তেপায়া, তাতে একখানা বই, পানের বাটা আর ছোট জগে জল। তারক শুয়েছিল চৌকিতে। তার চৌকির পাশে একটা টেবিলে মিক্সচারের শিশি, গেলাসে ঢাকা দুধসাগু, পাশে বালির কুজোয় ঠান্ডা জল। মাঝে মাঝে বড়গিন্নি গিয়ে তারকের কপালে হাত ছুঁয়ে দেখে আসছেন। ঠাকুরবাড়ির পেটা ঘড়িতে 9টা বাজা মাত্র বড়গিন্নি তারককে মাথা ধরে তুলে দুধসাগু খাইয়ে দিলেন। আবার শুইয়ে দিয়ে গায়ের ওপর ভালো করে চাদর টেনে দিলেন। তারপর আবার নিজের চেয়ারে গিয়ে বসলেন। তেপায়া থেকে কীর্তিবাসী রামায়ণখানা তুলে নিলেন হাতে। হ্যারিকেনের সলতে বাড়িয়ে দিলেন এক চিলতে। অতিথিশালার একেবারে গা ঘেঁষে চলে গেছে লাল মাটির কাঁচা রাস্তা। স্থানীয় লোকে বলে সরান। সারা গাখানার ভেতর দিয়ে ইনিয়ে বিনিয়ে চলে গেছে সরান। তারকের ঘরে সরানের দিকের জানলা পুরো খোলা, বন্ধ করতে দেননি বড়গিন্নি। রাত্রে অনেকক্ষণ পর্যন্ত বই পড়েন তিনি। কথা আছে ভোর 4টে বাজার আগেই যোগিন্দর চলে আসবে। তখন বড়গিন্নি অতিথিশালার ওপরে তার নিজের ঘরটিতে বিশ্রাম নিতে চলে যাবেন। সে ঘরে মেহগনির পালঙ্কে ধবধবে বিছানা পাতা, জানলায় বাহারে পর্দা। বই পড়তে পড়তে রাত 1টার ঘণ্টা পর্যন্ত শুনেছিলেন বড়গিন্নি। তারপর বোধহয় একটু চোখ লেগে গিয়েছিল। হঠাৎ এক ঝটকা ঝোড়ো হাওয়া গায়ে লাগতে ঘুম ভেঙে গেল তার। বাইরে ঝড় উঠেছে, প্রচণ্ড ধুলোর ঝড়। শাঁসা একটা শব্দ আসছে হাওয়ার। এটা হাওয়ার শব্দ না অন্য কিছু, তীক্ষ্ণ কান্নার মতো। দুরাগত ঘূর্ণি হাওয়ায় ভাসতে ভাসতে শব্দটা কানে এসে লাগছে। ক্রমশ সে স্বর তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কি ভয়ানক শোকার্ত কান্নার মতো সে স্বর। কিন্তু এ স্বর যার কানে যাবে, শোকের পরিবর্তে ভয়ে তার গায়ের লোম খাড়া হয়ে উঠবে। নিশ্চিত করে বলা যায় এ কোনো মানুষের কান্না নয়, অমানুষিক এক শব্দের ঘূর্ণি। সমস্ত আকাশকে কণ্টকিত করে, বাতাসের গলা টিপে শ্বাসরুদ্ধ করে, এরপর শুধু চারিদিকে সেই কান্নার শব্দে ভরে গেল। বড়গিন্নি ঠাউর করলেন স্বরটা ঠাকুরপাড়া ছাড়িয়েই এদিকে এগিয়ে আসছে। ক্রমশ সেটা একেবারে ঠাকুরবাড়ির কাছে, একেবারে পাশে এসে পড়ল। সেই অমানসিক তীব্র শব্দের তরঙ্গ তারকের দুর্বল মস্তিষ্কে আঘাত করতেই বিকট চিৎকার করে তারক বিছানার ওপর উঠে বসল। বিকারের ঘোরে সে এমন হাত ছুড়ল যাতে টেবিলের ওপর থেকে হ্যারিকেনটা মাটিতে পড়ে ভেঙে নিভে গেল। আর একটা হ্যারিকেন আগেই নিভে গিয়েছিল। সমস্ত ঘর দুঃসহ অন্ধকারে ছেয়ে গেল। দৌড়ে এসে অসুস্থ ভীত তারককে চেপে ধরলেন বড়গিন্নি।
তারক, তারক, ভয় পাস না। কি হলো তারক? তারক তখন অজ্ঞান হয়ে গেছে। ফটাস শব্দ করে জানলার পাল্লা দুটো সপাটে বন্ধ হয়েই আবার হাওদা হয়ে খুলে গেল। জানলাটা বন্ধ করা দরকার। তারককে বিছানায় শুইয়ে দিয়ে দৌড়ে জানলার ধারে এলেন বড়গিন্নি। এক পলক শুধু তাকিয়েছিলেন রাস্তার দিকে, শুধু এক নিমেষের দেখা। নিদারুণ দুঃসাহসী মহিলা ছিলেন তিনি, কিন্তু তারপর 3 দিন 3 রাত্রি কথা সরেনি তার মুখ দিয়ে। বোবা হয়ে গিয়েছিলেন, সম্পূর্ণ বাকরোধ। কী দেখেছিলেন তিনি তার মুখ থেকে কেউ বের করতে পারেনি। জিজ্ঞেস করলেই তার ভয় বিস্ফারিত চোখে ফুটে উঠত অমানুষিক বিভীষিকার ছায়া। মুখ থেকে মাত্র কটি কথাই শোনা যেত। কালো, কি বিরাট কালো, বরফ ঠান্ডা, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। তারককে বাঁচানো গেল না, আর জ্ঞানই ফিরল না তার। পরদিন থেকেই গ্রামে কলেরা দেখা দিল। ঠাকুরপাড়ার দিনু মিস্ত্রির ছোট ছেলেটা প্রথম মারা গেল ভেদবমি করে। তারপর থেকে রোজই 1-2 করে মানুষ মারা যেতে লাগলো। কলেরা মহামারীর আকার নিল। ঘরে ঘরে মানুষ মরতে লাগলো। সেই অমানুষিক কান্না তারপর থেকে আর শোনা যায়নি, কিন্তু মানুষের বুক ফাটা কান্না হয়ে তা সারা গ্রামে ছড়িয়ে পড়তে লাগলো। জমিদার বাড়ি ঝেঁটিয়ে চলে গেল গ্রাম ছাড়িয়ে তাদের বিশ্রামগৃহ আরাম কুটিরে। গ্রাম হয়ে উঠল শ্মশান। বেশিরভাগ ঘরেই চুলো ধরে না, রান্না চাপে না, শুধু কান্না, কান্না আর কান্না। এই মরণ লীলার শেষ হলো বড়গিন্নির ছোট নাতিটির শেষকৃত্য দিয়ে। সেদিন সারা আরাম কুটিরের বাহারে গাছগুলো বড়গিন্নির কান্নার ঘূর্ণি হাওয়া লেগে শুধু কাঁপছিল আর কাঁপছিল। বড়গিন্নি এর পরেও বহু বছর বেঁচেছিলেন। থুরথুরি বুড়ি অবস্থাতেও তাকে কেউ যদি জিজ্ঞেস করত সেই অভিজ্ঞতার কথা, বহুদিন পরেও তার ত্রাস বিস্ফারিত চোখে ফুটে উঠত কালান্তক বিভীষিকার ছায়া। ভাঙা ফিসফিসে গলা থেকে সেই কটি কথাই শুধু ঝরে পড়ত। কালো, কি বিরাট কালো, বরফ ঠান্ডা, কেউ বাঁচল না, কেউ বাঁচল না, হায় রে, কেউ বাঁচল না। ঠাম্মা আর চোখে দেখলেন বুকুর মুখ এতটুকু হয়ে গেছে। তিনি বললেন, কি ভাই, বেশ মজার গল্প না? হ্যাঁ, তা মজারই তো। বলতে গিয়ে বুকুর গলা কেঁপে গেল। জড়সড় হয়ে লেপের তলায় ঢুকে পড়ে বলল, ঠাম্মা, তুমি বরঞ্চ চট করে পশ্চিমের জানলাটা বন্ধ করে দিয়ে এসো।